ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে সকলকে স্বাগত। আমরা আজকে এসেছি বর্ধমান জেলার আউশগ্রাম ২ নম্বর ব্লকের রেওরা গ্রামে। এখানে আমাদের মধ্যে রয়েছেন কৃষক বন্ধুরা, এই গ্রামেরই কৃষক বন্ধুরা, এবং রয়েছেন আউশগ্রাম ২ নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা সুকান্ত মুখোপাধ্যায়। আমরা প্রথমেই চলে যাব কৃষক বন্ধুদের কাছে, জেনে নেব তাদের অভিজ্ঞতা এবং সমস্যার কথা। আপনার নাম? আমার সোমনাথ মেঠে। আচ্ছা সোমনাথদা, আপনি কতদিন ধরে চাষ করছেন? আমি গত প্রায় 15 বছর হয়ে গেল। আচ্ছা, কি কি চাষ করেন? অনেক রকম চাষ করি, তবে লঙ্কা চাষটাই ভারী ধরনের করি। আচ্ছা, তো আজকে কি সমস্যা নিয়ে এসেছেন? অনেক দিন থেকে যাচ্ছি যে চাষটা করছি লঙ্কা চাষটা, তাতে এবছর লঙ্কার ওই পাতা ঝরা রোগটা বেশি, বা কুটেটা পাতাটা ঝরে পড়ে যাচ্ছে। আচ্ছা ওষুধ অনেক স্প্রে করছি, বুঝতে পারলেন, কিন্তু পাতাটা মানে ঠিক মতো দাঁড় করাতে পারছি না। আচ্ছা গেলবারে ওই লঙ্কায় চাষ করেছিলাম, তাতে করে ব্যাপক হারে লঙ্কা বেচেছিলাম, বুঝতে পারলেন। অথচ লঙ্কা চাষে খরচাও বেশি, সব চাষের তুলনায়। আলু টালু যে কোনো যত যাবতীয় চাষ আছে, লঙ্কার তুলনায় কোনো চাষে খরচা নাই। কিন্তু এবছর কিন্তু চাষটাকে ঠিক রাখতে পারছি না, মানে এটা বড় সমস্যা। বেশ, সোমনাথ বাবুর সমস্যা হচ্ছে লঙ্কার পাতা ঝরে যাচ্ছে, কুটে রোগ লাগছে। আমরা দেখেছি যে লঙ্কা হচ্ছে সোলানেসি গ্রুপের ফসল। সোলানেসি মানে এখানে বেগুন, টমেটো, লঙ্কা, ক্যাপসিকাম সমস্ত কিন্তু এই গোত্রের ফসল। এখন এই গোত্রের ফসল যেগুলি আছে, আমরা যদি প্রথম থেকে চিন্তাভাবনা করি, তাহলে প্রথমেই আমাদের বীজ শোধনের কথা আসবে। তার কারণ হচ্ছে, আমরা যদি বীজ শোধন না করি, তাহলে প্রাথমিক পর্যায়ে যে জল বসে মরে যাওয়ার যে প্রবণতা, সেইটা প্রথমে দেখা যাবে। এবং আমরা দেখেছি যে আমাদের মাটিতে যে সমস্ত ছত্রাক আছে, তার মধ্যে আমাদের রাইজোক্টোনিয়া সোলানি, স্ক্লেরোসিয়াল রলসাই এবং রাইজোক্টোনিয়া ব্যাটাটিকোলা, এই ধরনের ফিজোরিয়াম অক্সিস্পোরাম, এই ধরনের যে জীবাণুগুলো যেগুলো উইল কমপ্লেক্স তৈরি করে, ড্যাম্পিং অফ তৈরি করে, কিছু কিছু ক্ষেত্রে পিথিয়াম বা ফাইটোপথরা তারা ড্যাম্পিং অফ তৈরি করে গাছটা প্রথম পর্যায়ে মরে যায়। তারপরে দ্বিতীয় পর্যায়ে যেগুলো টিকে গেল, সেক্ষেত্রে দেখা গেল কি কিছু কিছু ক্ষেত্রে বীজটা যদি ভাইরাস বহিত হয়ে থাকে, তাহলে কিন্তু কুটে রোগটা দেখা যায়। এবং কুটে রোগের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই অনেক সময় যে সাদা মাছি, হোয়াইট ফ্লাই বা অ্যাফিড, যেটা চষি পোকা বা শোষক পোকা বলছি, তারা কি করে, একটা গাছ থেকে, আক্রান্ত গাছ থেকে রস শুষে নিয়ে যখন অন্য একটা গাছে গিয়ে রসটা দিয়ে দেয়, তখন কিন্তু এই কুটে রোগটা লেগে যায়। তাহলে আমাদের যে চিন্তা ভাবনা, সেখানে আমাদের দেখা উচিত প্রথমে আমাদের এই কুটে রোগটা যাতে না হয়, তাহলে যে শোষক পোকা বা সাদা মাছি যেটা আমার রোগ ছড়াতে সাহায্য করছে, সেইটাকে কি করে আমরা মারব। তা আমরা যদি প্রথম থেকেই চিন্তাভাবনা করি, প্রথমেই আমরা কি করব, ট্রাইকোডার্মা ভিরিডি বা সিউডোমোনাস যে ফ্লোরোসেন্স, সেইটা আমরা কি করব, 500 গ্রাম নিয়ে আমরা 20 কেজি থেকে 30 কেজি গোবর সারের সঙ্গে মিশিয়ে 7 দিন ভালো করে জারিয়ে নিয়ে আমরা মাঠে যখন শেষ চাষ দেবো তখন দিয়ে দেবো, যাতে করে আমার প্রাথমিকভাবে যে ড্যাম্পিং অফ বা অন্যান্য রোগগুলো না থাকে। দ্বিতীয় পর্যায়ে আমরা কি করব, যে আমরা দেখেছি যদি আমরা, যেহেতু এটা খুব অর্থকরী ফসল, বিশেষ করে যখন আমার শীত চলে যাওয়ার মুখে যখন আসবে, একটু গরম জাস্ট পড়বে, সেই সময় কিন্তু আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং প্রত্যেকটা পাতায় আমাদের যে সাদা মাছি বা ওই সমস্ত যে শোষক পোকাগুলো দেখা যাবে, সেইগুলো কন্ট্রোল করার জন্য আমরা নিমের যে 15,000 ppm আছে, সেটা আমরা 2 থেকে 2.5 ml প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারি। এছাড়া সিস্টেমিক ওষুধ, বিশেষ করে অন্তর্বাহী যে ওষুধগুলো আছে, সেই ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি। সেখানে আমরা ইমিডাক্লোপিড অথবা থাইমিথাক্সাম, এই সমস্ত যে ওষুধগুলো আছে, সেগুলো প্রতি 5 লিটারে আমরা 1.5 ml বা 1.5 গ্রাম করে দিয়ে আমরা যদি প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু খুব ভালো সুফল পাবো। আর যে ক্ষেত্রে আমরা আক্রান্ত গাছ দেখব, সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে সেটাকে অলরেডি তুলে নিয়ে গিয়ে আমরা দূরে কোথাও নিয়ে গিয়ে পুঁতে দেওয়া বা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে সেই গাছ থেকে আর ভাইরাসটা না ছড়ায়। এইভাবে আমরা কিন্তু এই সমস্ত গাছের, বিশেষ করে এই রোগটা কন্ট্রোল করতে পারবো। লঙ্কা গাছের কুটে রোগ বা পাতা ঝরে পড়ার সমস্যা এবং তার সমাধান কিভাবে করব সে সম্পর্কে জেনে নিলাম সুকান্তদার কাছ থেকে। চলে যাব পরবর্তী কৃষক বন্ধুর কাছে। আপনার নাম? বিপিন মেটে। বিপিনদা, আপনার কি ধরনের সমস্যা? ওই যে করলা চাষ করি, পাতা হলদে হয়ে যায়। কিভাবে চাষ করেন? শুধু হ্যাঁ, মাচাতে। তো পাতা হলদে হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, একটু আগে লঙ্কার ক্ষেত্রে বলা হলো বীজ শোধনের কথা, তো আপনি কি করলার ক্ষেত্রে বীজ শোধন করেন? হ্যাঁ, করেছি। আচ্ছা, কি দিয়ে করেন? ওই সেই
একটা কোনো ওষুধ দিয়ে আপনি বীজ শোধন করেছেন। তো আপাতত বিপিনদার সমস্যা হচ্ছে করলা গাছ যেটা উনি চাষ করছেন মাচাতে, তার পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। সেই সমস্যার কিভাবে সমাধান করব সে সম্পর্কে জেনে নেব কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। আমরা জানি যে কুমড়ো গোত্রীয় ফসল যে কটি আছে তার মধ্যে করলা একটি অন্যতম ফসল, এবং আমরা অনেক সময় দেখেছি যে পাতা বিভিন্ন কারণে হলুদ হতে শুরু করে। এখন যে সমস্ত যদি খাবার দাবার সমস্ত ঠিকঠাকও থাকে, বিশেষ করে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, তারপরেও কিন্তু কিছু কিছু অনুখাদ্যের জন্য পাতা কিন্তু হলদে হয়। তো সেক্ষেত্রে আমরা চাষি ভাইদের বা চাষি বন্ধুদের অ্যাডভাইস করি যে আপনারা বিভিন্ন ধরনের যে অনুখাদ্য মিশ্রণ আছে, বিশেষ করে ফাইটোনল এমআই, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে ফাইটোকেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ডেভেলপমেন্ট কর্পোরেশনের সবচেয়ে ভালো ওষুধ, যেখানে জিঙ্ক, বরন, মলিবডেনাম এবং ট্রাইকন্টানল এই কোয়াটার যে মিশ্রণ আছে সেটাও মানে প্রচণ্ড সাবসিডাইজ রেটে কৃষক বন্ধুরা ব্যবহার করেন। বিশেষ করে যে সমস্ত মাটিতে অম্ল ভাবাসম্পন্ন যে সমস্ত মাটিগুলো, সেখানে জেনারেলি এটা খুব কমন হয় আর কি, খুব প্রকট দেখা যায়। তো সেক্ষেত্রে যদি আমরা প্রতি 15 লিটার বা 1 ব্যারেল জলে যদি আমরা 3 থেকে 5 ml দিয়ে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু এই সমস্যাটা কোনো সমস্যাই নয়, এটা কিন্তু অচিরেই কেটে যাবে। এছাড়াও নিয়মিত আমাদের যে রেকমেন্ডেড গভর্নমেন্টের ডোজ আছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের, সেটাও কিন্তু আমাদের প্রয়োগ করা উচিত। করলা গাছের ক্ষেত্রে অনুখাদ্য সংক্রান্ত সমস্যা যে কিভাবে ক্ষতি করতে পারে বা পাতা হলুদ করে দিচ্ছে কী কারণে, সেটা আমরা জানলাম। এবার চলে যাব পরবর্তী কৃষক বন্ধুর কাছে। আর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখানে কৃষক বন্ধুদের শুধু সমস্যার কথা শুনতে আসিনি, তাদের যে কৃষি সংক্রান্ত অভিজ্ঞতা বা তাদের যে দীর্ঘদিনের চাষের অভিজ্ঞতা সেটাও কিন্তু আমরা জানবো। কাজেই চলে যাই পরবর্তী কৃষক বন্ধু। আপনার নাম? আমার নাম মঙ্গলময় মেটে। মঙ্গলবাবু, অনেক দিন নিশ্চয়ই চাষের অভিজ্ঞতা আছে। অল্প অল্প সমস্ত রকমই চাষ আমরা করি, এবং আমরা যখন এই পোকামাকড়ের সংক্রান্ত ব্যাপারে যখন আমরা বিরাট সমস্যায় পড়ে যাই, তখন আমরা দ্রুতগামী ছুটি ওষুধের দোকানে। ওনারা যে ওষুধটা আমাদেরকে পাঞ্চ করতে বলেন, আমরা সেই ওষুধটাই পাঞ্চ করি, কারণ আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে আমরা কোনো চাষ করতে পারি না। আমাদের সমস্যাটা এই কথাই বলি, যখন মানে কোনো সমস্যায় পড়ে যায়, যে গাছটাই হয়ে গেল তাই তো কী হলো গাছ উপরে নিয়ে চলে গেলাম হয়তো কাছাকাছি কোনো কীটনাশক দোকানের সামনে। তবে আমরা এই সামনে বড় চাষের সিজনের আমাদের যিনি এসডিও সাহেব বর্তমানে রয়েছেন, ওনাকে আমরা নৃসিংহপুর হাই স্কুলে পেয়ে আমরা খুবই মানে উপকৃত হয়েছি, এবং ওনার পদ্ধতিতে আমরা বড় চাষ করেছি। তবে মেশিনারি পদ্ধতি নয়, উনি যেমন বলেন এই তারিখে 15 কি যেন একটা ইংরেজি মাসে বলেন যে 15 তারিখে আগে রোপণ করতে হবে, 15 তারিখে আগে বীজ তলায় বীজ ফেলতে হবে, এই ওষুধ পাঁচ। মানে আপনারা সময়টাকে প্রথম কথা দেখেন যে কি সময় করা উচিত, হ্যাঁ, এবং কি পদ্ধতিতে করা উচিত, তাই তো? বলতে দেন। আচ্ছা, ওনার কাছ থেকে আমরা বড় ধানের পদ্ধতিটা মানে ভালো রকমের পেয়েছি, এবং ওনার পদ্ধতি অনুযায়ী আমরা চাষটা করেছি, দেখা যায় কি ফলন পাওয়া যায়। আচ্ছা, আপনি আজকে কি সমস্যা নিয়ে এসেছেন? আজকে সমস্যা আমার এই ভেন্ডি বা যেটাকে ঢ্যাঁড়স বলা হয়, দু রকমই কথা বলা হয় এই গাছটাকে। এর সমস্যা আমি ওই ওষুধ প্রয়োগ করছি, কিন্তু এর কি কারণে পাতাগুলো এটাকে কি বলে দাঁড়ান, বামনা বলি আমরা গোদা বাংলায়, এই বামনা হয়ে যাচ্ছে, এইটাই সমস্যা। এবং তার সাথে সাথে এই যে আপনি ইয়েটা দেখছেন, সাদাটা দেখছেন, এই সাদাটা হয়ে আসছে। ভিন্ডি গাছের 2 রকম সমস্যার কথা বললেন মঙ্গলবাবু, কিভাবে সমাধান করব সে সম্পর্কে জেনে নেব কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। এই ভিন্ডি, ঢ্যাঁড়স যেটাকে আমরা বলছি, লেডিস ফিঙ্গার ইংরেজিতে বলা হয়, এই তুলো, ভিন্ডি, এরা সমস্ত মালভাসী বলে যে ফ্যামিলি আছে, সেই ফ্যামিলির গোত্রের ফসল। এখন এই ফসলে আমরা যেটাকে দেখি, যেটাকে আমরা বললাম, অনেকে সাহেব লাগা রোগ বলে। সাহেব লাগা রোগ মানে যেটা ভাইরাল ঘটিত ডিজিজ। আমাদের পাতাগুলো যেহেতু করতলাকার, মানে হাতের মতন, হাতের চেটোর মতো পাতা হয়, এবং এখানে এই ডিজিজটা খুব প্রমিনেন্ট। এই ডিজিজটা সবাই ধরতে পারেন, এবং এটা দেখা যায় যে গাছের বয়স যত বাড়ে তত এই রোগের প্রকোপটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এখানেও কিন্তু এটা ভাইরাস ঘটিত একটা রোগ। আমরা দেখেছি যে মূলত যে ভেক্টর বা বাহক, সেই বাহকের মাধ্যমে এই রোগটা বাহিত হয়, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটা আক্রান্ত গাছ, যে আক্রান্ত গাছটাকে আমরা খুব জেনারেলি তুলে ফেলতে মায়া করি, যে না ফেলে দিলে হয়তো প্রোডাকশন কমে যাবে, কিন্তু সেই আক্রান্ত গাছ থেকে যখন একটা ভালো সুস্থ গাছে যখন রসটা খেয়ে নিয়ে যখন পাংচার করে দেয় কোনো পোকাতে, বিশেষ করে সাদা মাছি বা ওই অ্যাফিড বলে যে পোকা আছে, রস শোষণকারী যে পোকা, তো তারপরে কি হয়, একটা নির্দিষ্ট সময় পর এই ইনফেকশনটা কিন্তু হয়ে যাওয়ার পরে সিস্টেমটা ডেভেলপ করার পরে আমরা দেখেছি যে আস্তে আস্তে গোটা গাছ ছড়িয়ে পড়ে, এবং বিশেষ করে ওপরের দিকে পাতাগুলো কিন্তু প্রথম কিন্তু আমরা দেখে খুব বেশি আক্রান্ত বলে মনে হয়। তো পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে আমাদের এই গাছটাকে তুলে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না, কিন্তু প্রিকশন হিসেবে
প্রিকশনারি মেজার্স হিসেবে, মানে আমরা একটা মানে প্রয়োগ যদি করি, বিশেষ করে আমরা যে নিম ঘটিত যে অ্যাজাডিরেক্টিন সলিউশন, সেই 10,000 থেকে 15,000 ppm যে নিম সলিউশন আছে, সেইটা যদি আমরা 2.5 ml প্রতি লিটার জলে দিয়ে প্রয়োগ করি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও পরবর্তী পর্যায়ে যখনই কোনো আক্রান্ত গাছ দেখলাম, সঙ্গে সঙ্গে তুলে ফেলার পরপরই যদি আমরা থায়োমিথাক্সাম বলে যে ওষুধটি আছে, সেটা 5 লিটার জলে আমরা যদি 2.5 থেকে 3 গ্রাম দিই তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়া ইমিডাক্লোরপিড আছে এবং নিউ জেনারেশনের যে সমস্ত ওষুধগুলি আছে বিশেষ করে, সেইগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা দেখেছি এখান থেকে কিন্তু অনেকটা সুবিধা পাওয়া সম্ভব। এবং পরবর্তী পর্যায়ে আমাদের দেখতে হবে যে যারা বীজ টিজ করেন, সেই আক্রান্ত গাছের থেকে বীজ করা যাবে না, তার কারণ সেইখানে আবার পরবর্তী পর্যায়ে সংক্রমিত হওয়ার যথেষ্ট চান্স থাকে। এইভাবে যদি আমরা পরিচর্যা ঘটিত যদি কোনো ব্যবস্থা নিই তাহলে কিন্তু খুব ভালোভাবে আমরা এর নিয়ন্ত্রণ করতে পারবো। ভিন্ডির 2 ধরনের রোগ এবং তার প্রতিকার ব্যবস্থা সম্পর্কে জেনে নিলাম। চলে যাব পরবর্তী কৃষক বন্ধুর কাছে। আপনার নাম? আমি শেখ। আচ্ছা, আমিরবাবু, যেটা আমি একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে মাটি পরীক্ষা করাটা খুব দরকার। আপনারা তো অনেক দিন ধরে কৃষির সাথে যুক্ত, আপনারা কি মাটি পরীক্ষা করেন? আমরা এই চুন দিই, এই চুন দিয়ে আমরা মাটি পরীক্ষা, তাছাড়া মাটি পরীক্ষা আমরা করি নাই। মানে কোনো পরীক্ষাগারে নিয়ে গিয়ে মাটি করেননি নাই। কখনো? আচ্ছা, কিন্তু মাটি পরীক্ষার কথা ভেবেছেন? চুন দেন কেন? হ্যাঁ, চুন দিই। হ্যাঁ, সুফল পেয়েছেন? হ্যাঁ, না, চুন দিয়ে কিছুটা পরিবর্তন পেয়েছি। আচ্ছা, তা আজকে যে এখানে এসেছেন কী ধরনের সমস্যা নিয়ে এসেছেন? আমি এসেছি পুঁই শাক নিয়ে। আচ্ছা, বলুন। পুঁই শাকে একটা তিলের ভাব আছে, সে তিলেরটা কী করে ছাড়ানো যায়, আমরা ওষুধ দোকানে গিয়েছি, ভিটামিন দিয়েছে, তাতে ছাড়ানো যায় না। আচ্ছা, পুঁইশাক সংক্রান্ত সমস্যা, এই সমস্যার সমাধান আমরা খুঁজব কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। মাটি পরীক্ষা সম্বন্ধে একটু বলি। মাটি পরীক্ষা প্রত্যেকটা কৃষক বন্ধুরই করা উচিত। বিশেষ করে আমরা যদি 5 বছর অন্তর করি তাহলেও কিন্তু মাটির একটা গতি প্রকৃতি সম্বন্ধে আমাদের একটা সুস্পষ্ট ধারণা আমরা জানতে পারি। তার কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে অনেক সময় অম্ল মাটিতে আমরা উপযুক্ত খাবার এবং অন্যান্য অনুখাদ্য দিলেও গাছ কিন্তু খেতে পারে না অম্লতার জন্য। সেই জন্য আমাদের মাটি পরীক্ষা করা দরকার। মাটি পরীক্ষা না করে চুন দেওয়াটা আমার মনে হয় বাঞ্ছনীয় নয়। তার কারণ ঠিক কতটা পরিমাণ চুন দিতে হবে সেটা কেবলমাত্র মাটি পরীক্ষার সাহায্যেই জানা যায়। এবং চুন ছাড়াও আরও অন্যান্য উপকরণ মাটিতে যেগুলো অভাব আছে সেগুলো যদি আমরা দিতে পারি তাহলে আমাদের অনেক সুবিধা। তাতে আমাদের সারের ব্যবহারটাও অনেক কম লাগে, অন্যান্য অনুখাদ্য যেগুলো অনুপস্থিত থাকে সেগুলো আমরা কিন্তু সঠিকভাবে দিতে পারবো। তো মাটি পরীক্ষা প্রত্যেকটা কৃষক বন্ধুদের করা উচিত, কারণ প্রত্যেকটা মানে এডিএ অফিসে যথেষ্ট পরিকাঠামো আছে। বিশেষ করে আপনার মাটি পরীক্ষা করার জন্য লিফলেট এবং বিভিন্ন প্যামলেট আমরা দিয়ে থাকি। এবং কোথাও যদি কোনো গ্রামে যদি কোনো কৃষক সংঘ বা কোনো ফার্মার্স ক্লাব বা কোঅপারেটিভ যদি 250 থেকে 300 খানা মাটি কালেকশন করতে পারে, সেখানে আমাদের যে মোবাইল টেস্টিং ভ্যান আছে সেই ভ্যান এসে ডাইরেক্টলি মানে ঘরে এসে একরকম পরীক্ষা করে দেওয়ার সেখানে সুযোগ রয়েছে। সেই জন্য আমি বিশেষ করে ওরা যারা গ্রামবাসী বৃন্দ আছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের জমির মাটিটা পরীক্ষা করে নেন। আমাদের কৃষি দপ্তর সর্বদাই আপনাদেরকে সহযোগিতা করার জন্য রেডি। আর এই সময় আমরা দেখেছি পুঁই শাকের ক্ষেত্রে কিছু রোগ আমাদের থাকে, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশনের জন্য বা এই যে ময়েশ্চারের সঙ্গে টেম্পারেচারের যে একটা কোরিলেশন আছে তার জন্য আমরা দেখেছি বিভিন্ন ধরনের সার্কোস্পোরা, অল্টারনেরিয়া, বিভিন্ন ধরনের লিভ স্পট এটা জেনারেলি দেখা যায়। দেখা গেলে কি হবে, একটা এই ভাবটা যদি থাকে বাজারে তার দামটা পড়ে যায়, দামটা সঠিকভাবে কৃষকরা পান না। যার জন্য আমরা এই যে আমাদের যে বিভিন্ন ধরনের ফাঞ্জিসাইডস আছে, আমরা খুব সিম্পল ফাঞ্জিসাইডস যেগুলো আছে, বিশেষ করে কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব কন্ট্যাক্ট এবং সিস্টেমিক যে মিশ্রণ আছে সেইটা যদি 2.5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা সুফল আমরা এখান থেকে পাবো। এবং অনুখাদ্য আমাকে অবশ্যই দিতে হবে, তার কারণ বিশেষ করে যেগুলো লিফি ভেজিটেবলস বা যেগুলো শাকসবজি আছে সেইগুলোতে কিন্তু অনুখাদ্য ভালো করে না দিলে যে কোয়ালিটির ফলন সেই ফলনটা কিন্তু পাওয়া যায় না। তাহলে আমরা যদি হিসেব করি যে এই কার্বেন্ডাজিম ম্যানকোজেবের সঙ্গে যদি আমরা একটু করে ফাইটোনাল এমআই দিতে পারি তাহলে কিন্তু আমার প্রোডাক্টটা অনেক ভালো প্রোডাক্ট আমরা পেতে পারি। কিভাবে সুস্থ পুঁই গাছের বা পুঁই চারার যত্ন নিতে হয় এবং সুস্থ পুঁই গাছের ফলন আমরা বাড়াতে পারি সে সম্পর্কে এতক্ষণ জানলাম কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। চলে যাব পরবর্তী কৃষক বন্ধুর কাছে। আপনার নাম? আমার নাম গতিকৃষ্ণ মেটে। আচ্ছা দাদা, আপনি মানে কি কি চাষ করছেন কতদিন ধরে? আমি লঙ্কা, বেগুন, ঢেঁড়স, করলা, পটল, মূলত সবজি চাষ করেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি জৈব সারের প্রয়োগ করেন? হ্যাঁ, জৈব সার প্রয়োগ করি। আচ্ছা, মানে প্রতি বছরই করেন? হ্যাঁ, প্রতি বছরই। কীভাবে করেন, মানে কতটা রাসায়নিক সার কতটা জৈব সার?
ওই যে আমরা দোকানে যাই, দোকানে আমাদের বলে এই পরিমাণে দেবে, সেই রকম পরিমাণে দিই আমরা। হ্যাঁ, মানে আপনি গোবর সার ব্যবহার করেন আর কি, জৈব সার ব্যবহার করেন। আচ্ছা, আজকে কি সমস্যা নিয়ে এসছে? আজকে সমস্যা লাউ গাছ মাচায় উঠে যায়, মাচা উঠে যাওয়ার পর মাঝখানে থেকে আটা ফেটে যায়, আটা মতো বেরোয়, তারপর লাউ গাছ উপর থেকে মরে যায়। আচ্ছা, ওই ফাটা থেকে উপর থেকে মরে যায় অর্ধেক থেকে। লাউ গাছ উপরে মাচা আকারে যখন উঠছে তখন ফেটে যাচ্ছে হ্যাঁ, গোড়াটা ফেটে যায় এবং গোড়াটা ফেটে যাচ্ছে। সেই সমস্যার কিভাবে সমাধান আমরা করব সেই সম্পর্কে আমরা এখন জেনে নেব কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। আচ্ছা, লাউ গাছ বা বিভিন্ন ধরনের কুমড়ো গোত্রীয় গাছের এটা একটা কমন রোগ, এটাকে বলা হয় গামোসিস অফ গ্রোড। তো এখন এই গামোসিস জেনারেলি বিভিন্ন ধরনের এতে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে যদি পোকা কেটে দিয়ে চলে যায় সেখানে গাম বেরোতে পারে, অথবা অনেক সময় যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলেও কিন্তু এই গামটা দেখা যায়। তো এখন এই আঠা বা গাম, এই যে গামোসিস বলছি, এটা ভালো করতে গেলে প্রথমে আমাদের যে রোগটা সেইটা আমাকে আইডেন্টিফাই করা উচিত, বা সেখানে দেখতে হবে কী ধরনের কী জন্য এটা হচ্ছে। যদি এটা আমাদের যদি ছত্রাক ঘটিত কোনো কারণে হয় তাহলে অবশ্যই আমাকে ছত্রাকনাশক, এখানে দু রকমই, সিস্টেমিক প্লাস নন সিস্টেমিক, দু ধরনেরই মিশ্রণ দিয়ে আমাকে প্রয়োগ করা উচিত। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যদি আমরা কার্বেন্ডাজিমের সঙ্গে ম্যানকোজেব খুব সস্তা এবং সবচেয়ে বেশি সব জায়গায় পাওয়া যায়, এই ওষুধ যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু অনেকটা ভালো সুফল পাওয়া যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে গাছের গ্রোথ যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রেও যদি কোনো অনুখাদ্যের অভাব হয় তখনও কিন্তু এই গামোসিসটাকে ইনসিস্ট করে। তো সেক্ষেত্রেও আমরা যদি ফাইটোনালেমাই বলে যে আমাদের অনুখাদ্য মিশ্রণ আছে সেটাও যদি আমরা প্রয়োগ করি তাহলেও কিন্তু আমাদের এইটা অনেকটা সুরাহা হয়। তো ফাইটোনালেমাই সেক্ষেত্রে আমরা প্রতি 15 লিটার জলে আমরা 3 ml করে এখানে প্রয়োগ করব, যাতে করে আমার অনুখাদ্য ঘটিত যে অভাব, যার জন্য যে আমার পাতায় যেটা খাবার তৈরি হয়েছে সেই খাবারটা যাতে সার্কুলেশনটা সঠিক হয়, সেটা হলে কিন্তু এই ধরনের গামোসিস যে ডিজিজগুলো দেখা যায় সেটা কিন্তু অনেকটা হয়, মানে নিষ্কৃতি পাওয়া যায় সেখান থেকে। কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেবের সঠিক মাত্রায় প্রয়োগের ফলে কিভাবে এই গামোসিস রোগের সমাধান বা প্রতিকার করা যায় সে সম্পর্কে জেনে নিলাম। চলে যাব পরবর্তী কৃষক বন্ধুর কাছে। আপনার নাম? আমার নাম শেখ সিরাজুল। আমি সবজির থেকে আমি ধান চাষটাই বেশি করি। আচ্ছা, আমি ধান চাষ নিয়েই বলছি। হ্যাঁ, বলুন না। আমি প্রথমে যেটা বড়ো চাষে আমি 10-26 টাকা বেশিরভাগ ব্যবহার করি। ওটা বিঘা প্রতি আমি 20 কেজি করে দিই, তার সঙ্গে 5 কেজি করে ইউরিয়া নাইট্রোজেনটা দিই। তারপরে আমি আবার ফের যেরকম ধানের দেখা যায়, কালার দেখা যায়, সেইভাবে আমি 15 কেজি হোক 20 কেজি হোক সেই হিসাবে আমি ব্যবহার করি। কিন্তু ধানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা IR 36, যেটাকে আমরা গেঁড়া 36 বলি চাষি ভাষায়, সেই গেঁড়া 36টাতে দেখা যাচ্ছে ওই ঝলসা জাতীয়, মানে গাছটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং হলদে ভাব হয়ে যাচ্ছে। মল্লিকা এবং ওই IR 36 যেটা, এই দুটো ধানের প্রতি দেখা যাচ্ছে যে ওই ঝলসা রোগটা দেখা যাচ্ছে। আর ঠিক ফুলবার মুখে আমরা এমনি মাজরা পোকা, যেটা শীষ কাটা, যেটা মাজরা পোকাটা আমরা ওটা দানা ব্যবহার করি, বিঘা প্রতি 2 কেজি করে দিই। আর ওই 2 কেজি করে দেওয়ার পর একবার করে স্প্রে করি। তা সত্ত্বেও দেখছি যে এখন কিছু কিছু জমিতে ওই ধানে ওই বিন করে দিচ্ছে পোকাতে, মাজরা পোকাতে শীষগুলো সাদা হয়ে যাচ্ছে। তাহলে এই তিন ধরনের সমস্যা, মল্লিকা এবং IR 36 দুটো জাতের ক্ষেত্রে মাজরা পোকার সমস্যা হচ্ছে। সেই 3 ধরনের সমস্যার সমাধান কিভাবে করব সে সম্পর্কে এখন জেনে নেব সুকান্তদার কাছ থেকে। আমরা দেখেছি যে ধানের ক্ষেত্রে আপনার বিশেষ করে বড় ধানের ক্ষেত্রে মাজরা পোকা এবং ঝলসা, এই দুটো হচ্ছে একবারে সাংঘাতিক ধরনের মানে পেস্ট, বা আমরা আমাদের ফসলের ক্ষতি করার যে জীবাণু এবং পোকা। তো মাজরা পোকার ক্ষেত্রে বলার কথা যে আমাদের এখানে এই ক্ষেত্রে যারা ভালো করে মাঠ প্রদক্ষণ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা বেশ ভালো। তার কারণ হচ্ছে যখনই আমরা দেখেছি যে মাজরার মথ দেখা যাচ্ছে, তার মানে কি মথদের কাজ হচ্ছে যে সেখানে পাতার উল্টোর দিকে ডিম পেড়ে দেবে। ডিম পেড়ে দেওয়ার পর ডিম ফুটে যে লার্ভা বা শুয়া বা শুকির যাই বলি না কেন, সেটা যেটা বেরোবে, সেই শুয়ো পোকা কী করে আলটিমেট নিচের দিকে গিয়ে ফুটো করে গাছের ভেতর ঢুকে যায়। এখন এই ডিম পাড়ার পর যখনই শুয়া বেরোবে সেই সময় যদি কোনো পর্শজনিত মানে পোকানাশক ব্যবহার করতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়। এবং তা যদি নাও পারি তাহলে আমাদের পর্শজনিত এবং তার সঙ্গে সঙ্গে যে আপনার অন্তর্বাহী, সেই দুটোর মিশ্রণ আমরা ব্যবহার করার জন্য চাষিদেরকে সুপারিশ করি। তো সেক্ষেত্রে বাজারে অনেক ওষুধ আছে। তো আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি বিশেষ করে পর্শজনিত ওষুধের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা সাইপারমেথ্রিনের ব্যবহার এক্ষেত্রে নিই। এবং যে অন্তর্বাহী ওষুধ সেক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো এখনও পর্যন্ত ট্রাইয়াজোফসটা লক্ষ্য করেছি।
সেইটা দিলে অনেক যথেষ্ট ভালো ফল পাওয়া যায়। এরপরে যদি আমি ঝলসার কথা বলি, তাহলে আমরা একটা কথা আমাদের না বললেই নয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেখতে হবে যে ঝলসা শুরু হচ্ছে বীজ শোধন দিয়ে। ঝলসাকে যদি প্রতিরোধ করতে হয় আমাকে বীজ শোধন দিয়ে শুরু করতে হবে। তারপরে প্রথমে একটা জাস্ট বাদামি চিটে দাগ দেখা যায়, তারপর আস্তে আস্তে সেটা বড় হয়। বড় হওয়ার পরে চোখের মতো, যেটাকে আমরা মাকুর মতো বা চোখের মতো আমাদের দেখতে লাগে, এবং আস্তে আস্তে সেটা ছড়িয়ে পড়ে। খুব যদি প্রকোপ বাড়ে তো আমাদের যে গলা মানে ঝলসা বা গলা ধসা এরকম ধরনের হয়, শীষ ধসা হয়, শীষ ঝলসা হয়, এবং আলটিমেট যে ফলন একবারে সাংঘাতিক ড্রাস্টিক্যালি রিডিউস হয়। তো ঝলসার রোগের প্রকোপ মাঝে মাঝে কিছু কিছু জায়গায় প্যাচে প্যাচে দেখা যায়, কিন্তু আমরা যদি প্রাথমিকভাবেই যদি সতর্কতা অবলম্বন করি তাহলে অনেকাংশেই রোগটাকে নিরাময় এবং নির্মূল করা যায়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের এই যে জীবাণু এবং তার সঙ্গে এনভায়রনমেন্টের যে একটা ইন্টারাকশান, সেটা টাইমের সঙ্গে সঙ্গে যদি দেখা যায় যে কোনো কোনো সময় সেটা যদি মানে জীবাণুর ফরে যায়, সেক্ষেত্রে কিন্তু নানা রকম ওষুধ দিয়েও কিন্তু আমরা রোগটাকে বাগে আনতে পারি না। কিন্তু আমরা দেখেছি আমাদের যে সমস্ত ট্রায়াজল গ্রুপের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আমাদের যথেষ্ট ভালো এখানে কাজে দেয়। তার মধ্যে আমাদের যে বিম, বাউন, টুপার এই সমস্ত যে ওষুধগুলো আছে সেইগুলো আমরা ব্যবহার করতে পারি এর জন্য। এছাড়াও আমাদের নেটিভো বলে একটা ওষুধ আছে, সেই ওষুধটা 1 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে আমরা যদি প্রয়োগ করতে পারি তাহলে যথেষ্ট ভালো রেজাল্ট আমাদের পাওয়া যাবে। কিন্তু ঝলসা রোগ আমাকে দমন করতে গেলে প্রথম থেকেই আমাকে সচেষ্ট হতে হবে এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাকে কিন্তু ফলো করে যেতে হবে যে হ্যাঁ কীভাবে রোগটা বাড়ছে এবং ওয়েদার কতটা ওকে সাপোর্ট করছে। আদারওয়াইজ কিন্তু এই রোগকে নিরাময় করা, বিশেষ করে শেষের দিকে, শেষ পর্যায়ে খুব ডিফিকাল্ট। বোরো ধানের রোগ এবং পোকা সংক্রান্ত বেশ কয়েকটি সমস্যা এবং তার সমাধান আমরা খোঁজার চেষ্টা করলাম। চলে যাব পরবর্তী কৃষক বন্ধুর কাছে। আপনার নাম? বিশ্বজিৎ গুপ্ত। বিশ্বজিৎবাবু, আজকের কি সমস্যা নিয়ে সঙ্গে এসছেন? আমরা এখন মোটামুটি ডাল শস্য কিছু চাষ করছি, তা সেই ডাল শস্য চাষে আমরা ফলনটা ঠিকমতো পাচ্ছি না বা ফলনটা বাড়াতে পারছি না। যেমন হয়তো এই গাছ হওয়ার পরে গাছ মারা যাচ্ছে বা সুটি ধরার পরে পোকাতে নষ্ট করে দিচ্ছে। তো কীভাবে ফলনটা বাড়ানো যায় সেই সম্পর্কে একটু জানতে পারলে খুব ভালো হয়। ডালের সমস্যা বা ডালের ফলন বৃদ্ধির জন্যে প্রশ্ন পরবর্তী কৃষক বন্ধুর, এবং এই ফলন কীভাবে আমরা বাড়াবো সে সম্পর্কে এখন জেনে নেব কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। ডাল জাতীয় শস্যের ফলন বাড়াতে গেলে আমাদের কতগুলো জিনিসের উপর আমাদের নজর দিতে হবে। প্রথম কথা হচ্ছে আমাদের ডাল চাষ করতে গেলে ভালো জাতের বীজ, এইটা হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত রেকমেন্ডেড বীজ আছে সেইগুলোকে আমরা চাষ করব। এবং দ্বিতীয় কথা হচ্ছে রাইজোবিয়াম কালচার। আমরা দেখেছি যে বীজ আমরা শোধন করার কথা বলি বারবার, কিন্তু আমাদের রাইজোবিয়াম কালচার দিয়ে বীজ শোধন করা ডালের ক্ষেত্রে অবশ্যই দরকার। তার কারণ হচ্ছে প্রথম যে জমিতে আমি ডাল চাষ শুরু করব সেক্ষেত্রে যদি আমার পর্যাপ্ত পরিমাণে রাইজোবিয়াম না থাকে তাহলে বাতাস থেকে নাইট্রোজেন ফিক্সেশন করার কন্টিনিউয়াস এবং তাতে ফলনটা বা সুঁটি ধরার ক্ষেত্রে যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তৃতীয় কথা হচ্ছে আমরা যখন ডাল চাষ করব তখন কিন্তু জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার আমাদের দেওয়া উচিত, এবং যখন জৈব সারটা আমি তৈরি করব তার সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স, ট্রাইকোডার্মা ভিরিডি 500 গ্রাম এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স 500 গ্রাম 40 কেজি গোবর সারের সঙ্গে দিয়ে একটু জারিয়ে নিয়ে 7 দিন পর যদি আমি শেষ যখন ডাল বীজ ফেলবো তার আগে যদি জমিতে দিতে পারি তাহলে কিন্তু আমার জমি, বিশেষ করে যে সমস্ত রোগগুলো হয় ডালে, আমার বিভিন্ন ধরনের রোগ হয়, তার মধ্যে আমাদের যে ঢলে পড়া রোগটা বা শুকিয়ে যাওয়া যে রোগটা, এটা খুব কমন। এটাকে আমরা উইল্ড কমপ্লেক্স অফ পালসেস বলি। তো সেইটা আমাকে সেই ক্ষেত্রে আমরা আটকাতে পারবো, অনেকাংশেই আমরা ওটাকে রেহাই করতে পারবো। এছাড়াও আমাদের আরও কিছু কিছু জিনিস আছে, বিশেষ করে আমরা দেখেছি ডালের ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা একবারই সার দিতে চাই না, কিন্তু আমাদের মনে রাখা উচিত ফসফরাস সারটা আমাদের দেওয়া উচিত। সেক্ষেত্রে অন্যান্য ফসলের ক্ষেত্রে যেখানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম 2:1 অনুপাতে দিই, ডালের ক্ষেত্রে আমাকে সেখানে 1:2:1 অনুপাতে দিতে হবে। তার কারণ প্রাথমিকভাবে যদি গাছের রুট বা শেকড় না বাড়ে সেখানে কিন্তু রাইজোবিয়াম ব্যাকটেরিয়া গুটি বাঁধবে না, আর রাইজোবিয়াম ব্যাকটেরিয়া যদি গুটি না বাঁধে তাহলে কিন্তু আমার ভালো ফলন কিন্তু সেখান থেকে পাওয়া যাবে না। এছাড়াও রাইজোবিয়াম যত রুটটাকে কাভার করবে তত কিন্তু রোগবালাই কম হবে এবং আস্তে আস্তে কিন্তু ফলন ভালো হবে। আমরা দেখেছি যে ডাল গাছ ভালো হয়েছে কিন্তু সুটি ভালো হয়নি, তার কারণ হচ্ছে গাছ আক্রান্ত হয়েছে বা গাছে হয়তো ঠিকঠাক গুটি বাঁধেনি, যার জন্য ফলন ভালো হয়নি। সেটা কিন্তু খুব কমন। আর এছাড়াও আরেকটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে আমরা ডালের ক্ষেত্রে একটা স্প্রে করার কথা বলি, সেটা হচ্ছে 2% ইউরিয়া সলিউশন অথবা 2% ডিএপি সলিউশন। এইটা যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু গাছের গ্রোথটা ভালো হবে এবং আস্তে আস্তে আমাদের অনেক ভালো ফলন আমরা পাবো।
আমরা তখন কথা বলছিলাম বর্ধমান জেলার আউশগ্রাম 2 নম্বর ব্লকের রেওড়া গ্রামের কৃষক বন্ধুদের সাথে, জানছিলাম তাদের সমস্যার কথা এবং সেই সমস্ত সমস্যার সমাধানও খুঁজছিলাম এখানকার আউশগ্রাম 2 নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা সুকান্ত মুখোপাধ্যায়ের কাছ থেকে। সুকান্তদা, আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে, এবং যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন আউশগ্রাম 2 নম্বর ব্লকের এই রেওড়া গ্রামের, তাদের সকলকে ধন্যবাদ জানাই। তারা যথেষ্ট সচেতন চাষি, তারা খুব যত্ন সহকারে চাষ করছেন এবং তারা বারবার বলছেন যে এখানকার যে সমস্ত কৃষি সংক্রান্ত দোকান রয়েছে তারা বিভিন্নভাবে সাহায্য করেন তাদেরকে। কিন্তু তার সাথে এটাও তাদেরকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু এই দূরদর্শন আকাশবাণীর মাধ্যমে সবসময় আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আপনাদের কৃষি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য। এর সঙ্গে তো রয়েছেন কৃষি দপ্তর, আমাদের ভারত সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর। দয়া করে তাদেরও সহযোগিতা নেবেন, তাহলে আপনাদের কৃষি সংক্রান্ত যে সমস্ত সমস্যার কথা আপনারা বলছেন তার সঠিক সমাধান নিশ্চয়ই খুঁজে পাবেন। হ্যাঁ, কি বলি? হ্যাঁ, ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, ঠিক আছে একদম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-1551 যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। আজকে পয়সা উসুল করেই ছাড়বো। ঘনশ্যাম, আরে ও ঘনশ্যাম, ও তো স্কুলে গেছে। স্কুল গেছে? আরে ছুতো তো কোনো ভালো মতন বানাতিস। হ্যাঁ মশাই, আমি স্কুল গিয়েছিলাম, ফার্ম স্কুল, যেখানে চাষাদের শেখানো হয় জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক, যাতে কম খরচে বেশি লাভ। এই নাও, রাখো এই টাকা, আমার আর তোমার হিসেব খতম। এই নাও, আর কিছু? বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি, এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান, আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন, আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যি বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষান কল সেন্টার। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। NHM বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।